বছর দুয়েক আগে বর্ষাকালে আমার বাড়ির সামনে না একটু জল জমে। তো উনি ঘরটায় যখন দরজার সামনে দাঁড়ায়, এবার আমি তো দেখতে পাচ্ছি মুখোমুখি সোজাসুজি, দেখছি পুরো ভিজে অবস্থাতে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, আর হাঁপাচ্ছে রীতিমতো। আমি যে ওনাদের বাড়িতে ঢুকলাম না, হট করে টেম্পারেচারটা ড্রপ করলো একতলায় না, ঠিক আছে। আমার না গাটা ভার হতে শুরু করে। এবার রীতিমতো আমার মনে হচ্ছে আমার কাঁধে কেউ তার মানে এরকম ভার দিয়ে রেখে দিয়েছে। এবারে যখনই বৈঠকখানা ঘরটাতে আমি বসেছি, এই যে ফার্স্ট সেকেন্ড রুমটা থেকে আমি দেখছি চিৎকারের আওয়াজ পাচ্ছি। আমাকে দেখে না একটা পৈশাচিক হাসি আসছে। তুই বাঁচাতে পারবি না, তুই একে বাঁচাতে পারবি না, আমি একে নিয়েই যাবো। এ কেন করেছিল আমার সাথে? আমি যখন ঠনঠনিয়া কালীবাড়ি পার করছি না, তখন আমার মনে হচ্ছে আমার পেছনে কে একটা হাঁটছে। যখনই ওর মা বলছে, কিরে এত রাত্রিবেলা কি করছিস, তখনই ওর মায়ের দিকে তাকিয়ে বলেছে না, তোকে কি এই ঘরে আসতে বলেছি আমি? শুক্রবারের রাত, আর রাত 9টা মানেই হরর মাইন্ডস হরর পডকাস্ট। আজকের পডকাস্টে আমাদের স্পেশাল একজন গেস্ট আছে, প্রদীপ্ত চক্রবর্তী। জয় মা চণ্ডী। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো খুবই ভালো। তুমি তো চারিদিকে এখন দেখা যাচ্ছে, তোমার কেমন লাগছে তোমার ফার্স্ট একটু বলো। দেখো চারিদিকে নিজেকে দেখার থেকেও বড় কথা, আমি যে তোমাদের এই প্ল্যাটফর্মটা পাচ্ছি না নিজের ঘটনাগুলো শেয়ার করার জন্য, আমার মানে আমি কোন কেসগুলো হ্যান্ডেল করছি বা আগে হ্যান্ডেল করে এসেছি বা বংশ পরম্পরায় জেনে এসেছি, এই যে আমি লোকের মধ্যে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে পারছি, ঠিক আছে। আমি বলি তোমার দর্শক বন্ধুদেরকে, এটা ঘটনা বা গল্প শোনার থেকেও বড় কথা আপনারা জীবনে অ্যাওয়ারনেস হিসেবে নিন, যাতে আপনারা যদি কোনো দিন এরকম কোনো সিচুয়েশানে পড়েন তো আপনারা বুঝতে পারবেন কোনটা করতে হবে বা কি করতে হবে না। এটাই হচ্ছে আমার বলার বক্তব্য। দেখো আমি সব জায়গায় আমাকে দেখতে পাচ্ছি, ভালো তো লাগছেই একটা, ঠিক আছে, অনেকে ফোন করছে, প্রচুর লোক যোগাযোগ করছেন, সাথে হচ্ছে মায়ের কথা আরও লোক জানছেন যারা জানতেন না, প্লাস ফ্যামিলির লোকরা ফোন করে বলছে তোকে দেখলাম, একটা ভালো লাগার জায়গা তো আছেই। তার সাথে আমার লোকের মধ্যে যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার যে আমার যেমন এমটা ছিল, ওটা আমি একটু হলেও মনে হচ্ছে করতে পারছি। একদম একদম। আজকে কি ঘটনা এনেছো? আজকের ঘটনাটা হচ্ছে একটা প্ল্যানচেট নিয়ে ঘটনা। আচ্ছা, ঠিক আছে, প্রথম কথা হলো আমি তোমাকে একদম প্রথম থেকে স্টার্ট করছি, যে একদিন মানে বছর দুয়েক আগে বর্ষাকাল, বুঝলে তো, বর্ষাকালে আমার বাড়ির সামনে না একটু জল জমে, ঠিক আছে। এবারে হচ্ছে গিয়ে দেখো জল জমুক যাই হোক, আমাকে মন্দির তো খুলতেই হবে, ঠিক আছে, টাইমে। তো বিকেলবেলা 5টার সময় মন্দির খুলেছে, বাবা খুলে দিয়েছেন। তো বাড়ির সামনে জল জমে আছে, আমি তারপরে 5টা 15-20 নাগাদ নেমে আর্নিক ঠার্নিক করে আমি চেম্বারে বসেছি। চেম্বারে বসে আছি যখন, এবার খালি চেম্বার, সত্যি কথা বলতে তখন খালিই ছিল, বৃষ্টি পড়ছে, কে আসবে। এবার একটা অনলাইন সেশন ছিল, করে আমি একদম লেখালেখি করছি, যেরকম যে আর্টিকেলগুলো আমি লিখি অ্যাস্ট্রোলজি নিয়ে। তো একজন দেখি হুড়মুড় করতে করতে পুরো কাক স্নান অবস্থায় আমার কাছে এসে হাজির হয়ে এসে, এবার আমার চেম্বারটা কি বলতো, একটা ঘর আছে বড়, ঠিক আছে, আমাদের একটা লাইব্রেরি ঘর ছিল আগে, লাইব্রেরি ঘরে একটা কোনায় আমি করেছি চেম্বারটা। এবার প্রথমে লাইব্রেরি ঘরে তুমি ঘরটায় ঢুকতে হবে, ঢুকে তারপরে আবার চেম্বারে আসতে হবে। তো উনি ঘরটায় যখন দরজার সামনে দাঁড়ায়, এবার আমি তো দেখতে পাচ্ছি মুখোমুখি সোজাসুজি, দেখছি পুরো ভিজে অবস্থাতে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, আর হাঁপাচ্ছে রীতিমতো। আমি তখন ওনাকে বললাম যে কি হয়েছে আপনার? হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে, তার মানে দেখো মন্দিরে ঢুকতে গেলে তুমি সোজা ঢুকে যাবে, চেম্বারে ঢুকতে গেলে জাস্ট ডান দিক নিতে হবে। তো এবার মন্দিরেও আসেনি। আমি বললাম কী হয়েছে আপনার? তো আমি বললাম আগে এসে আপনি বসুন, ঠিক আছে, আপনি এরকম অবস্থায় এসে তো শরীর টরীর খারাপ করবে, যে না আপনি আগে আমার কথা শুনুন। আমি বললাম না, আপনি আগে দাঁড়ান, আগে হচ্ছে মাথা টাথা মুছুন, নাহলে হট করে নিমোনিয়া হয়ে যাবে, তখন আবার একাকার অবস্থা। আমি তখন একটা কাপড় এনে দিলাম, মাথাটা মুছে বসলেন, বসে বলুন এবার বলুন আপনার কি সমস্যাটা কি হয়েছে। এই বৃষ্টির দিনের মধ্যে বৃষ্টি ঝমঝম করে পড়ছে, মানে পুরো কলকাতায় প্রায় মানে ডুবে গেছে, এরকম একটা অবস্থা, বুঝতে পেরেছো তো। উনি বললে আপনাকে একবার আমার সাথে যেতে হবে। আমি বললাম দেখ এই বৃষ্টির মধ্যে জল জমে আছে, আমি কি করে যাব, এখন তো বললে সম্ভব না, আর হুট করে আমি কারো বাড়ি যাইও না,
হ্যাঁ, আগে দেখো পুরো কেসটা আমাকে জানতে হবে, বুঝতে হবে। হট করে তো অনেকে ইয়ার্কি মারার জন্য বলতে পারে এসে চলুন আমার বাড়ি চলুন, ঠিক আছে? পুরো ঘটনাটা আমি বললাম আগে বলুন কি ঘটনা হয়েছে। উনি কিছুতেই আমাকে বলবে না, উনি বলছে আপনি চলুন। আমি বললাম ঠিক আছে, কার সমস্যাটা? আপনার আপনার পরিবারের লোকের কার সমস্যাটা? বলছে আমার ছেলের সাথে হয়েছে। আমি বললাম যে একটু ঘটনাটা আপনি বলুন আমাকে। ঠিক আছে, দেখো কেউ এসে ডাক্তারের কাছে বলছে যে আমার শরীর খারাপ, ঠিক আছে, ডাক্তার হয়তো একটা জেনারেল মেডিসিন দিতে পারে, কিন্তু যদি স্পেসিফিকলি না বলে পেট ব্যথা, মাথা ব্যথা, তখন তো ডাক্তার কিছু করতে হবে। তো আমাদেরকে তো আমরা হয়তো বুঝতে পারি, কিন্তু স্পেসিফিক জায়গাটা তো আমাকে জানতে হবে যে স্পেসিফিক্যালি কোন জায়গাটায় সমস্যা হয়েছে। তো উনি কিছুতেই কিছু বলবে না। আমি বললাম আমিও এবার বুঝতে পারছি না কি ব্যাপারটা। উনি শুধু বললাম আমার ছেলের সমস্যা। আমি বললাম যে আপনার ঠিক আছে, আপনার কিছু বলতে হবে না, আপনার ছেলের নাম গোত্রটা আমাকে দিন। নাম গোত্রটা নিয়ে আমি মন্দিরে বাবার কাছে গেলাম। আমি বাবাকে বললাম দেখো এই ব্যাপার, যে উনি বলছেন যে যেতে ওনার ছেলের কি সমস্যা হয়েছে, কিন্তু কিছুতেই ডিটেলিং কিছু বলছে না। বাবা বললো যে ওনাকে বলো একটু বসতে আধ ঘন্টা, আর তুমি আমাকে নাম গোত্রটা দাও, নাম গোত্রটা দিয়ে এখানে বসো। তো মায়ের পাশে বসলাম, বাবা আসনে বসলেন। বাবা আসনে বসে ধ্যানমগ্ন হয়ে তারপরে আমাকে উঠে মিনিট 15-20 পরে বললেন যাও ওনার সাথে যাও তুমি। আমি বললাম কি বলছো, বৃষ্টি জল জমে আছে, কি করে যাব আমি, আমার তো সম্ভব না আমার পক্ষে যাওয়া। বলছে না যাও, তোমার যাওয়াটা দরকার। হ্যাঁ, আমি বললাম যে ঠিক আছে, বাবা যখন বলেছে আমাকে যেতেই হবে এবার। তো বাবা আমাকে কিছু কিছু জিনিস বলে দিলে, এইগুলো মেনটেন করবে, এই জিনিসগুলো করে নিজের দেহবন্ধন করে তুমি যাও। আমি বললাম ঠিক আছে। এবার শোনো শান্তদীপদা, ওনাকে বললাম ঠিক আছে আমি যাব। উনি তখন একটুখানি মানে স্বস্তি পেলে যে ঠিক আছে যাচ্ছে। এবার বাড়ি থেকে বেরিয়ে এবার যতই তুমি বাইক নিয়ে এইসব কাজে কোনো দিনই বাইক নিয়ে যাই না। হ্যাঁ, হয়তো ক্লায়েন্টরা হবে যে বলছে হ্যাঁ আমাকে গাড়ি করে দাও, ব্যাপারটা ওরকম না। এইসব কাজে যাওয়ার সময় বা আসার সময় না, বাইক হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে তার মানে পড়লে তুমি শেষ, ঠিক আছে, বা শেষ। এর জন্য আমি খুব অ্যাভয়েড করি। তোমায় কিন্তু সে রাস্তাতে ক্ষতি করতেই পারে। তুমি যতই নিজের গাত্রবন্ধন করে রাখো, গা বন্দনা করে রাখো, ধরো একটা ঘরের মধ্যে তুমি আছো, বাইরে দিয়ে হাওয়া বইছে, বৃষ্টি হচ্ছে, তুমি হয়তো সেখানে থেকে তুমি সেফ, কিন্তু তুমি সেগুলোকে কিন্তু অনুভব করতে পারছো, দেখতে পাচ্ছ। তোমার জানলায় কিন্তু তারা ধাক্কা মারছে এসে, ওইগুলোকে তো তুমি আটকাতে পারবে না। তো ব্যাপারটা ওরকমই, আমরা বন্দনা করে রাখলেও একটা তো কিছু আমরা আওয়াজ তো বুঝতে পারবো। তো বাড়ি থেকে বেরিয়ে বাস ধরে তখন বলে আপনার বাড়িটা কোথায় আমাকে একটু বলবেন। তো উনি বলেন যে সেন্ট্রাল কলকাতার বউবাজার এরিয়াতে। আমি প্রপার লোকেশনটা বলছি না, বউবাজার এরিয়াতে উনি শুধু এইটুখানি আমাকে বলেন। তো আমি বলি ঠিক আছে চলুন তাহলে, কিসে করে যাওয়া যাবে? জল, বাসও হয়তো কিছুটা যাচ্ছে তারপরে আটকে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এবার যথারীতি আমার মাথায় আছে যে কলেজ স্ট্রিটের ওখানে প্রচুর জল জমে, ওই জায়গাটা হয়ে যেতে হবে। এবার বাস যায় হচ্ছে বিবেকানন্দ রোড অবধি। বিবেকানন্দ রোড থেকে বাঁ দিকে ঘুরে আমার স্ট্রিট যেই ধরে, ওখানে বাসটা খারাপ হয়ে যায়, মানে জলের মধ্যে গিয়ে, ঠিক আছে। তো এবার ওখানটাতে খুব একটা বেশি জল ছিল না, এমন যে বাস তার মানে দাঁড়িয়ে পড়ার মতো বা ইঞ্জিনে জল ঢুকে গেছে এরকম কোনো ব্যাপার নয়, কিন্তু বাসটা কোনো কারণে যা চলছে না বাসটা। তো ওখান থেকে নেমে যাই আমরা, নেমে এবার হাঁটা লাগাই। তো হাঁটা লাগিয়ে যথারীতি আমার স্ট্রিট মোড় ক্রস করলাম, ক্রস করে সোজা যাচ্ছি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ডান দিক নিতে হয় ওনাদের বাড়ি, ঠিক আছে। আর আমি বলবো না রাস্তাটা। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে যখন ডান দিক নিচ্ছি তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমি ছাতা মাথায় দিয়ে যাচ্ছি। এবার দেখো ছাতা যতই মাথায় দাও তুমি একটুখানি হালকা ভিজবেই পায়ের জায়গাগুলো। এবার যতই তো ওনার বাড়ির সামনে গেছি, বাড়িটা না বিশাল বড় বাড়ি। তার মানে বাড়িটা এত বড় বাড়ি, বাড়িটার পেছনের পোর্শন ওরা বন্ধ করে রেখেছে। তার মানে টোটাল বাড়িতে 30টা না 32টা রুম। তাহলে বুঝতে পারছো তো কত বড় বাড়িটা। প্রথমে বাড়িটার একটু ডেসক্রিপশনটা আমি দিই। তুমি বাড়িটায় প্রথমে ঢুকলে, ঢোকার একটা গেট, তারপরে আবার একটা গেট। ওই গেটটার ভেতরেই যখন ঢুকলে মাঝখানে হচ্ছে উঠোন, যেরকম পুরনো বাড়িতে থাকে পুরোপুরি উঠোন, আর চারপাশ দিয়ে ঘর, ঠিক আছে। 3 তলা বাড়ি, আর ওপরে 4 তলায় ছাদ। এবার যখনই আমি ওনাদের বাড়িতে পা রাখলাম না, দেখো বৃষ্টি মানে হচ্ছে একটা, তোমার ঘরে বসে থাকলে একটা মনোরম ওয়েদার, গরম নেই, বেশ একটা ঠান্ডা ঠান্ডা, মানে শান্তিতে ঘুমাতে পারবে, খাওয়া দাওয়া করেও শান্তি।
কিন্তু দেখো শীতকালের মতো ঠান্ডা না, বা তুমি এখন দার্জিলিং যদি চলে যাও সেখানকার মতো ঠান্ডা না। আমি যে ওনাদের বাড়িতে ঢুকলাম না, হট করে টেম্পারেচারটা ড্রপ করলো। আচ্ছা, ঠিক আছে, এখানে দেখো পুরোনো বাড়িতে, আমারও পুরোনো বাড়ি, টেম্পারেচার অল্প তার মানে কম থাকেই, ঠিক আছে, কিন্তু ওরকম ড্রপ না, রীতিমতো আমার ঠান্ডা লাগছে, রীতিমতো আমার ঠান্ডা লাগে, আমি মনে হচ্ছে এখন কোনো শীতের দেশে চলে এসেছি এরকম মনে হচ্ছে। কারণ আমি বলি দর্শক বন্ধুদেরকে, যদি কোথাও নেগেটিভ এনার্জি থাকে না, সেখানকার সেই এরিয়াটুকুর টেম্পারেচার ড্রপ করবেই করবে, করতে বাধ্য। তো আমি যতদিন ঢুকলাম, ঢুকে ফার্স্ট গেটটা পার করলাম, সেকেন্ড গেটে ঢুকলাম, সেকেন্ড গেটে একতলায় না, ঠিক আছে, আমার না গাটা ভার হতে শুরু করে। হ্যাঁ, তবে রীতিমতো আমার মনে হচ্ছে আমার কাঁধে কেউ তার মানে এরকম ভার দিয়ে রেখে দিয়েছে, তার মানে হয়তো 20 কেজি 2 কাঁধে বাটখারা রেখে দিয়েছে, এরকম একটা ব্যাপার। এবার ঢুকেই প্রথমেই সিঁড়িটা, ঠিক আছে, সিঁড়িটা দিয়ে উঠেই ওপরের ডিসক্রিপশানটা আরেকবার দিচ্ছি। ঢুকেই ডান হাতে হচ্ছে বৈঠকখানা ঘর ওদের, বাঁ হাতে গেলে প্রথমে একটা রুম, সেকেন্ডে একটা রুম, থার্ডে একটা রুম, আর তারপরে হচ্ছে রান্নাঘর। এবারে যখনই বৈঠকখানা ঘরটাতে আমি বসেছি, এই যে ফার্স্ট সেকেন্ড রুমটা থেকে আমি দেখছি চিৎকারের আওয়াজ পাচ্ছি। আমি বললাম যে কি হচ্ছে, বলছে আপনি একবার চলুন না দেখবেন। তথাপি আমার কিন্তু ওই জায়গাটায় বসেও আমার একদম তার মানে গা হাত পা ভার হয়ে আসছে, আমি বুঝতে পারছি। আমি করছি মায়ের মন্ত্র জপ করা শুরু করে দিয়েছি। শুরু করে আমি যখন আস্তে 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 ওই ঘরটার কাছে গেছি, ঘরটার কাছে যখন গেছি শান্তদীপ দা, আমি তোমায় কি বলবো, কেরকম করে ডেসক্রাইব করবো, একটা ছেলে, ঠিক আছে, ছেলেটাকে পুরোপুরি তার মানে রীতিমতো হাত পা বেঁধে রেখে দিয়েছে বিছানার সাথে, তার মানে একদম পাগলামি করছে। ওনাদের বাড়িতে কারা কারা আছেন, তার মানে যে লোকটি আমার কাছে এসেছিলেন উনি, তার ওয়াইফ আর তার 2 ছেলে, ঠিক আছে। তো এবারে হচ্ছে গিয়ে আমি ওই ঘরটাতে ঢুকতে যাব, তার মানে আমাকে দেখে না একটা পৈশাচিক হাসি হাসছে, ঠিক আছে। বলছে তুই বাঁচাতে পারবি না, তুই একে বাঁচাতে পারবি না, আমি একে নিয়েই যাব, এ কেন করেছিল আমার সাথে এরকম এরকম, এই কথাটা বলছে। এবার তুমি ভাবো যে আমি কোনো কিছু জানি না, ঠিক আছে, আমি গিয়ে ওই সিচুয়েশানের মধ্যে পড়েছি, তার মানে আমার এটা কি হচ্ছে। হ্যাঁ, শুধু বাবা আমাকে 2টো মায়ের জল দিয়ে দিয়েছিল, মায়ের জল দিয়ে বলেছিল এই 2টো নিয়ে যাও, এটা তোমার কাজে লাগবে। তো আমি যখন ঢুকি ওই ঘরে মন্ত্র জপ করতে করতে, তখন আরও তারস্বরে চিৎকার করছে, মানে ওই চিৎকার তুমি নিতে পারবে না, রীতিমতো কানে তোমার লাগবে, মানে কান ফেটে যাবে তোমার। আর আমাকে দেখে বিশাল জোরে জোরে হাসছে, বলছে কেন চুপ কর, আমি তো মন্ত্রটা পড়ছি, চুপ কর না, চুপ কর, হ্যাঁ কেন পড়ছিস, চলে যা তুই এখান থেকে, তুই একে বাঁচাতে কিন্তু পারবি না, আমি একে নিয়েই যাব। হ্যাঁ, আমি যখন এসছি একে নিয়েই যাবো, আর বারবার একই কথা বলে যাচ্ছে, ও আমার সাথে কেন এরকম করেছিল, ও আমার সাথে কেন এরকম করেছিল। তো আমি যথারীতি একটা জল ছিল ছেটানো, ছিটিয়ে আরেকটা জল মায়ের মন্ত্র পড়তে পড়তেই ওর মুখে গিয়ে 1 ফোঁটা দিয়ে দিই। যখন দিই তখনও তার মানে একদম আরও জোরে চিৎকার করতে থাকে, তার মানে 2 মিনিট চিৎকার করে একদম নিস্তব্ধ হয়ে পড়ে। তো আমি বলি যে ওনার বাবাকে ডেকে ওই বৈঠকখানা ঘরে বসে আমি বলি যে বলুন তো ব্যাপারটা কি। তো ওনারা বলে যে, আমি বললাম আপনারা আগে বললেন না কেন আমাকে, হ্যাঁ আগে তো আপনাদের বলা উচিত ছিল। উনি বললেন যে না, আমি এনেই দেখা দিয়েছি, আমরা আর পারছি না, কেউ আসতে চাইছে না আমাদের বাড়ি, এটাই হয়ে যাচ্ছে সমস্যা। তার মানে ওনাদের কুলপুরোহিত এসেছিলো, কুলপুরোহিত কিছু ক্রিয়া করেছে, সেই ক্রিয়াতে কোনো এফেক্ট হয়নি। কুলপুরোহিত বলেই দিয়েছিল যে আমি এটা করছি, যদি এটাতে হয় ভালো, নাহলে অন্য কারোর সাথে তোমরা যোগাযোগ করো। তো কিছু হয়নি। তারপরও আরও 2-3 জনকে ওনারা ডেকেছেন, কোনো লাভ কিছুতে পায়নি। আর প্রথমবার যে আসছে বা ঘটনাটা শুনছে, সে হয় আসছে না, নয় টাকা নিয়ে ফোন ধরছে না, এরকম একটা ব্যাপার হচ্ছে। তো ওনারা তার জন্যই আমাকে গিয়ে কিছু বলেনি, তার জন্য একেবারে নিয়ে এসছে। বলছে আপনি এটার তার মানে কোনো ব্যবস্থা করে দিয়ে আপনি যাবেন, তার আগে আপনাকে কিন্তু আমরা যেতে দেবো না, এরকম আমাকে বলছে। আমি বললাম দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোনো ব্যবস্থা করতে পারবো না এখন। আমার বাড়ি একটাই, ঠিক আছে, আমার চেম্বারও একটাই, আমি 10 জায়গায় ঘুরে চেম্বার করি না, আমার বাড়ি ওলাইচন্ডী মন্দির সবাই চেনে। আপনারা আসবেন, ঠিক আছে, আমি যা যা বলছি ওইগুলো করুন, আপনারা আসবেন, আমি সবটা করে দেবো।
কিন্তু তার আগে কিন্তু আমাকে পুরোপুরি ঘটনাটা সত্যিকারের বলতে হবে কি হয়েছে। আজকে আমি চোখের সামনে যা দেখে গেলাম, আপনি যদি না বলেন আমি কিন্তু কোনো রকম উপকার করার যে চেষ্টা করব আমি সেটা অবধি করতে পারবো না। আমি ওই জলগুলো ওনাদেরকে দিয়ে আসলাম। আমি বললাম 3-4 ঘন্টা পর পর ওর মুখে 1 ফোঁটা করে দিয়ে থাকবেন, ও নিস্তেজ থাকবে, আর এই জলটা ছেটাতে থাকবেন। এই জলটা তার মানে কেউ যদি বলেও আপনাকে ছেটাবেন না, আপনি কিন্তু ছেটাবেন। তো যথারীতি ওর বাড়ি থেকে আমি এবার আসবো। তো আমি ওনাকে বললাম ঠিক আছে, আপনাকে আর যেতে হবে না, আমি ঠিক চলে যাব। এবার যখন ওর বাড়ি থেকে বেরোবো দেখি ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তার মানে একদম মারাত্মক লেভেলে বৃষ্টি পড়ছে। আমি বাবাকে ফোন করলাম, আমি বললাম দেখো এই ব্যাপার, ঠিক আছে কি করব। বলছে তুমি কি ওনাদের বাড়িতে থেকে ফোন করছো? আমি বললাম না ওনাদের বাড়িতে থেকে ফোন করছি, আমি বাইরেটা দাঁড়িয়ে আছি। বললো তুমি ওই মায়ের মন্ত্র জপ করতে করতে বাড়ি আসবে, হ্যাঁ, কোনোভাবে কিন্তু মায়ের মন্ত্র পড়া বন্ধ করবে না, দরকার বলে কারোর সাথে কথা বলবে না, ঠিক আছে। আমি কি করলাম, ওখান থেকে হাঁটা লাগালাম, কারণ ওই জায়গাটাতেও জল জমে। ওখান থেকে হাঁটা লাগিয়ে আস্তে 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 কলেজ স্ট্রিট পার করলাম। কলেজ স্ট্রিট পার করে যেই ঠনঠনিয়া কালীবাড়ি আমি পার করছি, আমার মনে হচ্ছে না, এবার রাস্তাঘাট না বর্ষাকালে ফাঁকাই থাকে, তোমার বৃষ্টি পড়ছে অত জোরে, তুমি ভাবো আমি ছাতা নিয়ে পুরো ভিজে গেছি। আমি যখন ঠনঠনিয়া কালীবাড়ি পার করছি না, তখন আমার মনে হচ্ছে আমার পেছনে কে একটা হাঁটছে, ঠিক আছে। এবার দেখো একটা ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, বৃষ্টির সাউন্ডে তুমি একজনের হাঁটার সাউন্ড শুনতে পাচ্ছ, তার মানে বুঝতে পারছো তো কতটা কানে লাগছে কথাটা, তার মানে হাঁটার সাউন্ডটা। আমার কোনো দিন এরকম হয়নি। আমি আস্তে আস্তে হাঁটছি আর মায়ের মন্ত্র জপ করছি, আর পেছন থেকে বলছে চুপ কর, তুই যাস না কিন্তু, হ্যাঁ আমি ওকে নিয়েই যাব, এটা বলছে, ঠিক আছে। আমার কানে কিন্তু কথাটা আসছে, মানে আদো সুরে, তার মানে প্রপার না কিন্তু আদো সুরে আসছে, ঠিক আছে। মানে ভাষা গলা একটা হয় না, ওরকম টাইপের গলায়। আমি যথারীতি আস্তে আস্তে হেঁটে বিবেকানন্দ রোড আসলাম। বিবেকানন্দ রোড আসার পরে আমি বাস পেয়ে গেছি। বাস পেয়ে যথারীতি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে বাবার সাথে আমি বললাম যে এই পুরো ঘটনাটা আমি দেখলাম, ওনাদের বাড়ির ডেসক্রিপশানটা এরকম, এবার বলো কি করা যায়। তখন বাবা বললেন যে তুমি একটা কাজ করো, ওনাদেরকে ফোন করে বলো যে কালকেই আসতে, হ্যাঁ যতই বৃষ্টি পড়ুক, বাদল হোক, ঝড় হোক। আমি বললাম হ্যাঁ আজকে এত বৃষ্টির মধ্যে চলে এসছে যখন, কালকে নিশ্চয়ই ওনারা চলে আসবে, মানে আমি যে সমস্যাটা দেখে আসলাম যে ওনারা ঠিক চলে আসবে। আমি ফোন করে ওনাদেরকে বললাম যে আপনারা একটু কালকে কাইন্ডলি আসুন। ওনারা বললো হ্যাঁ, আমাকে বললো টাইমটা জিজ্ঞাসা করলে আমি অমুক টাইম বলে দিলাম। তো ওনারা এসছেন। এসে আমি বললাম যে এবার আজকে পুরো ঘটনাটা বলবেন কি হয়েছে, প্রথম থেকে শুরু করে শেষ অবধি। তো বাবাকেও ডাকলাম, কারণ এখন না বাবার এই ঘটনাগুলো বসে শোনার মতো ধৈর্য বা বাবার নেই, বাবা শোনেন না, ধৈর্য থেকে ওর কথা শোনেন না। আমি শুনে আমি সব কিছু দেখে বাবাকে একটা জিস্ট বলি, তারপরে বাবা আর আমি মিলে যে কাজগুলো আমরা করি। তো যথারীতি ওনারা ঘটনাটা বলা শুরু করে। ঠিক যবে ঘটনাটা ঘটছে, তার মানে ওই ধরে না বর্ষাকাল, জুলাই আগস্ট মাস এরকম টাইপে ওনারা এসছিল। ঘটনাটা শুরু হচ্ছে ওনার যে ছেলের হয়েছে রাজ যখন এইচএস পাশ করে তখন থেকে, ঠিক আছে। ওই বছরে এইচএস পাশ করেছিল ওরা 4 বন্ধু ছিল, তার মানে একদম ছোটোবেলা থেকে ওরা বন্ধু, তার মানে একদম গ্যারা বয়স থেকে একসাথে বড় হয়েছে, দুজন একসাথে স্কুলেও পড়ে, পাড়া একসাথে খেলা, সব জায়গায় যাওয়া, টিউশনস একসাথে, এরকম করে তার মানে হয় না একটা পাড়ার বন্ধু। তো 4 জনে বড় হয়েছে, মানে খুব গলায় বন্ধু, বুঝতে পেরেছো তো। তো যথারীতি ওরা এইচএস পাশ করার পরে ঘুরতে যাচ্ছে, পিকনিকে যাচ্ছে, যেরকম হয় মানে বাচ্চা ছেলে মেয়েদের যেরকম একটা হয় যে এইচএস শেষ হয়েছে এবার চল এটা করবো, এই কোর্সে ভর্তি হব, এখানে ঘুরতে যাব, এরকম একটা ব্যাপার। তো ওরাও এবার ঘুরতে যাচ্ছে, রাত্রিবেলা করে এক একজনের বাড়িতে থাকছে, রান্নাবান্না করছে, খাওয়া দাওয়া করছে, টুকটাক কিছু ওই স্কিল শিখছে, ঠিক আছে। তো ভর্তি হয়েছে। এবার যথারীতি একদিন ওরা বিকেলবেলার পাড়ায় খেলাধুলা হয়েছে, আর তার মধ্যে একটি মেয়েও ছিল, ঠিক আছে, মেয়েটির নাম রিয়া। তো ওরা 3 জন ছেলে 1 জন মেয়ে, ওরা 4 জনে ঠিক করে যে চল এই রাজই বলে একদিন প্ল্যান চেট করি। আচ্ছা, ঠিক আছে। এই ঘটনাটা আজ থেকে আমি দর্শক বন্ধুদের বলে রাখি যে প্ল্যান চেট এমন একটা বিষয় না, শুনতে খুব যাতে ইন্টারেস্টিং লাগে যে প্ল্যান চেট করবো,
হ্যাঁ ভূত ডাকবো, ঠিক আছে, এরকম বিষয়টা। কিন্তু আমরা প্রচুর ঘটনায় দেখে এসেছি, বা আরও আমরা দেখছি যে প্ল্যানচেট করতে গিয়ে কত রকম সমস্যার সম্মুখীন লোকে কিন্তু হয়েছে, আর কত রকম ক্ষতি হয়ে গেছে লোকের। তো আমি বলবো সবাইকে না জেনে এই জিনিসটা করতে যাবেন না। হ্যাঁ, কোনোভাবেই কিন্তু মানে ইয়ার্কির ছলে তো কোনোভাবেই করবেন না, একদমই না। এবার ওই রিয়া বলে মেয়েটি বলে না আমি করব না, তোরা করলে কর, আমার দরকার নেই বাবা। ও একটু ভীতু টাইপের ছিল। রাজ বলে তুই ভীতু, চল করি, কিচ্ছু হবে না, ঠিক আছে। রিয়া কিছুতেই রাজি হয় না, বলে আমি একদম করব না। তো তখন রাজরা বলে ঠিক আছে তুই করবি না, আমরা 3 জন করব, তুই বসে থাকবি, ঠিক আছে। এবার প্ল্যানচেট করার সামগ্রী বানাতে হবে, আউজা বোর্ড তো পাচ্ছে না। ওরা কি করেছে, একটা কার্ডবোর্ড নিয়েছে, ঠিক আছে। কার্ডবোর্ডের ওপরে একটা ওই আর্ট পেপারগুলো হয় না, আর্ট পেপারে A to Z লিখেছে, 0 1 2 3 4 করে 9 অবধি লিখেছে, ইয়েস নো লিখেছে, এগুলো লিখেছে। লিখে এবার সেদিনকে রাত্রিবেলা রাজের বাড়িতে, যার বাড়িতে আমি গেছি, যে ঘটনাটা হচ্ছে, যার বাড়িতে বললো না খুব বড় বাড়ি, ওদের বাড়ির একতলাতে একটা ঘরে ওই জিনিসটা ওরা করবে, প্ল্যানচেটটা। এবারে হচ্ছে গিয়ে ওরা 3 জনে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে, 4 জনে খাওয়া দাওয়া করে সবাই এসছে। হ্যাঁ, কেউ বাড়িতে কিন্তু কিছু বলেনি। ওই বোর্ডটা রাজ লুকিয়ে রেখে দিয়েছিল ওর বাড়িতে, নিয়ে গেছে। নিয়ে গিয়ে ওরা 4 জনই একটা ঘরে বসেছে, তার মানে একতলার ঘরে বসে একটা কাপ নিয়ে এসছে। কাপ নিয়ে কাপটাকে উল্টো করে রেখেছে, 3 জনে বসেছে, আর রিয়া বলে মেয়েটি সাইডে বসে আছে। এবার প্ল্যানচেট করতে গেলে না, তার মানে যে কজন বসে তাদের ফ্রিকোয়েন্সি প্রচুর পরিমাণ ম্যাচ করতে, প্ল্যানচেট করার প্রচুর রকম তার মানে ওয়েস আছে, ঠিক আছে। তো তার মধ্যে একটা ওয়ে হলো এই গ্লাস রেখে, যে তুমি A থেকে Z অবধি লিখলে 0 1 2 3 4 করে 9, ইয়েস আর নো, ওই গ্লাসটা তোমাকে অ্যান্সার দেবে। ও 3 জনে গ্লাসটার ওপর আঙুল রাখে, আঙুল রেখে 5 মিনিট 10 মিনিট ওরা বলছে কেউ থাকলে এখানে এসো, আমাকে উত্তর দাও, তোমার নাম কি, এরকম বলছে। কোনো কিছু গ্লাসে মুভমেন্ট হচ্ছে না, কোনোভাবেই কোনো মুভমেন্ট পাচ্ছে না। আর রিয়া সেটা পাশে বসে দেখছে, কিন্তু হ্যাঁ দেখছে। এখন দেখলো আধ ঘন্টা 30-35 মিনিট কিছু হয়নি, তো ওরা ছেড়ে দিয়েছে। এবার একটা জিনিস হয়নি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু বেশ করে মজা লেগেছে, রাত্রিবেলা সবাই একটু ভয় পেয়েছি, আবার করা যাক। সেকেন্ড দিন করা হয়, সেকেন্ড দিনও ওরা কোনো রেজাল্ট পায় না, কারণ প্ল্যানচেট করতে প্রচুর পরিমাণে ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে হবে 3 জনের, ওই এনার্জি সার্কেলটাকে প্রচুর পরিমাণ স্ট্রং হতে হবে। যে তুমি একটা আত্মাকে ডাকছো, তার জন্য তোমার এনার্জি লেভেলটা কী পরিমাণ হতে হবে বুঝতে পারছো, তোমার ফ্রিকোয়েন্সি কতটা ম্যাচ করতে হবে 3 জন, তবে ওই এনার্জি লেভেলটা তৈরি হবে। দ্বিতীয় দিন কিছু হয়নি, তৃতীয় দিন কিছু হয়নি, এরকম করে করে 1-2 সপ্তাহ কেটে গেছে। ওরা মাঝে মাঝেই 2-3 দিন অন্তর অন্তরই করছে জিনিসটা। এবার রিয়া রেগুলারই বারণ করে যে করিস না, ছাড়, হ্যাঁ এইসব নিয়ে দেখ, একবার তো করেছিস, কিছু হয়নি যখন ছেড়ে দে, কোনোভাবে করিস না, বেকার বেকার দরকার নেই। তো ওরা বলে না না করবো, হ্যাঁ তুই ছাড়, তো কিছু হচ্ছে না, দেখছিস, কর না। ও বলে না আমি করবো না বাবা, তোরা কর, আমি তো দেখছি। ধর ওরও মনে একটু সাহস জুগে যায় যে কিছুই তো হচ্ছে না। এবার এরা 3 জন মিলে, তার মানে এই একটা ছোট্ট ইয়ার্কি বা ছোট্ট ভুল থেকে যে এত বড় সমস্যার সম্মুখীন ওরা হতে পারবে, ইউ কান্ট ইম্যাজিন। ওরা 3 জনে ঠিক করে যে রিয়াকে ভয় দেখাবে। আচ্ছা, মানে প্ল্যানচেট বোর্ডটা আছে, বোর্ডটায় 3 জনে মিলে আঙুল রেখেছে ওই গ্লাসটার ওপরে। এবার মোমবাতি জ্বলছে, ঘরটা পুরো অন্ধকার বন্ধ। হট করে ওরা না ইচ্ছে করে আঙুল দিয়ে গ্লাসটাকে নাড়াতে শুরু করে, ঠিক আছে। নাড়িয়ে, তো রাজদের বাড়ির নিচেই একজন মারা গেছিল, বয়স্ক কাকু, 7-8 বছর আগে, কি সামথিং নাম বিমল, ঠিক আছে, বিমল কাকু বা এরকম কিছু। তো ওরা একবার গ্লাসটাকে বিয়ে নিয়ে যাচ্ছে, আইয়ে নিয়ে যাচ্ছে, AMAL বিমল, ঠিক আছে। এবার ওরা বলছে যে বিমল কাকু এসছে, গ্লাসটাকে নাড়াচ্ছে। এবার তো রিয়ার তার মানে বিশাল ভয় পাচ্ছে। ভয় পেয়ে একজন কি করেছে, টেবিলটাকে ধরে, যে টেবিলে বসে ওরা করছে, টেবিলটাকে নাড়াতে শুরু করে। যখনই নাড়াচ্ছে না শান্তদীপদা, এবার তো ওই মেয়েটা আরও ভয় পাচ্ছে, এরা 3 জন তো জানে, ঠিক আছে। হট করে যদি তোমার সাথে এরকম কেউ করে প্র্যাঙ্ক, তোমার তো ভয় লাগবেই। আর এবার যেই ওরকম দেখেছে, একজন মোমবাতিটাকে নিভিয়ে দিয়েছে, এবার পুরো ঘর অন্ধকার। এবার রিয়া চিৎকার করে ওঠে, হ্যাঁ যে বন্ধ কর। এবার তখনই একটা ওই রাজে আরেক বন্ধু গিয়ে ওর পাটাকে এরকম করে ধরে। এবার ও ওইখানে এতটা ভয় পায়, ও
ও ওখানে হার্ট অ্যাটাক করে ফেলে। এই রে, আচ্ছা। তুমি ভাবতে পারছো একটা ছোট্ট ইয়ার্কি থেকে কত বড় একটা জিনিস ঘটে গেল। তো মানে তার জন্যই বলি ইয়ার্কি মারার আগে সবাই একটু ভেবে চিনতে মারবেন, কারোর উইক জোন নিয়ে উইক পয়েন্ট নিয়ে কোনোদিন ইয়ার্কি মারবেন না। এবারে হচ্ছে শুরু হয় মেন ঘটনা। এবার যথারীতি ডাক্তার থানা পুলিশ এইগুলো তো একটা জায়গা আছে, ওই দিকে আমি যাচ্ছি না, আমি এদিকে আসছি। এবার ঘটনাটা শুরু হয় ঠিক 1 থেকে 2 সপ্তাহ পরে। কীরকম ঘটনা বলো তো? ওরা যে 3 জন ছেলে ছিল, 3 বন্ধু, 3 জনের 3 রকম সিকোয়েন্স দেখতে পাওয়া যায়। কীরকম বলো? এই যে রাজ রাত্রিবেলা বুঝতে পারছে যে ওর পাশে কে একটা বসে আছে, আর বাকি যে বন্ধু, এক বন্ধুর গায়ে এরকম আঁচড়ের দাগ পাচ্ছে সকালবেলা উঠলেই। আর দাগটা কী হবে, আমাদের দাগটা কী হবে, যে ধরো কোনো একটা জায়গায় আঁচড়েছে, দাগটা আস্তে আস্তে কি ঠিক হতে থাকবে, হিল হতে থাকবে জায়গাটা। ওর ব্যাপারটা কি, এই জায়গাটা আঁচড়েছে না, ওই জায়গাটা আস্তে 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 ফেটে আরও রক্ত গড়াচ্ছে, রস গড়াচ্ছে ওই জায়গা থেকে, আচ্ছা। পিঠে হাতে। আরেকটা বন্ধু কি বলছে যে ও আমাকে কিন্তু নিয়েই যাবে, ও ছেড়ে যাবে না ও আমাদেরকে। হ্যাঁ, আমরা ওর সাথে তার মানে খেলতে চেয়েছিলাম না, তার মানে এই মজা করে যে খেলতে চেয়েছিল, ও আমাদেরকে নিয়েই যাবে বলছে। তো দিনকে দিন ঘটনাগুলো আরও প্রমিনেন্ট হয়ে থাকে, আরও বাড়তে থাকে। একদিনকে রাজ দেখছে, তার মানে এই সন্ধেবেলার টাইমে, ওই বাড়ির ডেসক্রিপশানটা দিলাম, যে ফার্স্ট ফ্লোরে উঠেই ডান দিকে হচ্ছে ওদের বৈঠকখানা ঘরটা। ওর রাজ দাঁড়িয়ে আছে, তার মানে বৈঠকখানা ঘর থেকে সোজা, তার মানে একটা লন আছে, তার মানে ডান দিকে ঘরগুলো বললাম, লনে দাঁড়িয়ে আছে। বৈঠকখানা ঘরে দেখতে পাচ্ছে রিয়া বসে আছে। আচ্ছা। ঠিক আছে, বসে থেকে ওকে ডাকছে এরকম করে, বলছে আয় এদিকে আয়। হ্যাঁ, যতই তো চিৎকার করে ওঠে, যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। চিৎকার করার পরে ওর বাবা মা এসে বলে কি হয়েছে? হ্যাঁ, বলছে যে দেখো রিয়া, ও ভয় টয় কেঁপে বলছে দেখো রিয়া। হ্যাঁ, ও বাবা মা বলছে কি পাগল হয়ে গেছিস নাকি, ওই নামটা তুলবি না তুই? হ্যাঁ, তুই মনে নেই তোরা কি করেছিস? বলে ওকে একটা থাপ্পড় মারে। এবার ও ঘরে চলে যায়। আরেক বন্ধু যার গায়ে আঁচড়ের দাগ লাগছিল, সেও এবার রিয়াকে আস্তে আস্তে দেখতে শুরু করে, দেখতে পায়, দেখে বলছে যে ও, তারপরে এরা তিনজনের সাথে আর কোনো কানেকশান রাখছে না, বুঝলে? দেখ এত বড় একটা ঘটনা ঘটে গেছে, বাবা মাকে আর কানেকশান রাখতে দেয় নাকি? হ্যাঁ, আরেকটা যে ছেলে যে রিয়াকে প্রথম থেকে দেখতে পাচ্ছিল, সে এবার রিয়াকে দিন দিন কাছে আসতে দেখছে। তার মানে আগে অনেক দূর থেকে দেখছিল, আস্তে আস্তে দেখছে। ধরো আজকে দেখলো, সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 10 ফুট দূর থেকে আস্তে আস্তে দেখছে 5 ফুটে আসে, এরকমভাবে ডিস্টেন্সটা কমতে কমতে 1 মাসের মাথায় ওই ছেলেটা মারা যায় গলায়। বুঝতে পেরেছ? এবার ওই দিকেও একটা এরকম ঘটনা ঘটে যায়। তারপরে রাজ আরও দেখছে রাত্রিবেলা যখন ঘুমিয়ে আছে না, দেখছে দরজা থেকে উকি মেরে রিয়া বলছে আমি তোকে নিয়েই যাব, তোকে আমি কিন্তু ছেড়ে যাব না। আর ওই রাজের আরেকটা যে বন্ধু যার গায়ে আঁচড়ের দাগ দেখতে পাচ্ছিল, তার সারা গায়ে দেখছে রাত্রির হলেই, ঠিক আছে, আঁচড়ের দাগ আরও প্রমিনেন্ট হচ্ছে আর বেশি বেশি করে পড়ছে। তখন এদের বাড়ির লোকের টনক নড়ে যে হয়তো এদের কিছু হয়েছে, যে কোনো রকম সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বা কিছু, চলো একটু ডাক্তার দেখাই। তো যখন ডাক্তার দেখাতে নিয়ে যাবে, একদিনকে দেখছে ওরা রাত্রিবেলা, তার মানে রাজের মা বাথরুমে উঠে গেছে, দেখছে ওই ঘর থেকে না একটা খসখস খসখস আওয়াজ হচ্ছে তখন ওর মা ঘরে দেখতে গেছে, গিয়ে দেখছে রাজ উল্টো হয়ে বসে আছে, পা দুটো মানে ধরো খাটের ওপর বসে আছে, হাঁটু দুটো এখানে এরকম করে হাত রেখেছে আর মাথাটাকে দোলাচ্ছে, দুলিয়ে বলছে আমি ওকে নিয়েই যাব। ঠিক আছে, আর খাটে, ওদের পুরোনো দিনের খাট তো, খাটে দেখবে নড়লে একটু আওয়াজ হয়, ক্যাচ ক্যাচ করে আওয়াজ, ওই আওয়াজটা পাচ্ছে। যখনই ওর মা বলছে কিরে এত রাত্রিবেলা কী করছিস, তখনই ওর মায়ের দিকে তাকিয়ে বলেছে না, তোকে কি এই ঘরে আসতে বলেছি আমি? চলে যা এখান থেকে, চলে যাবি, আমি ওকে নিয়েই যাব। যখনই ওর মাকে বলেছে না, ওর মা বুঝতে পেরেছে এটা কিন্তু কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার নয় বা নর্মাল নয়।
তো ওর বাবাকে গিয়ে বলেছে, ওর বাবা বলেছে ঠিক আছে তার মানে আমরা একটু কুলপুরোহিতকে ডাকি, ঠিক আছে। তো কুলপুরোহিত এসছেন যথারীতি, এসে ওনাদেরকে বলছেন যে দেখুন কিছু একটা আছে ওর শরীরে, কারণ ওনার কুলপুরোহিতকে পুরো ঘটনাটা বলেনি, কিছু একটা ওর শরীরে আছে যে ওকে কিন্তু আস্তে আস্তে খেয়ে নিচ্ছে ভেতর দিয়ে, আস্তে আস্তে শেষ করছে, ও কিন্তু ওকে নিয়ে যেতে চাইছে। আমি একটা ওদের কি সামথিং যজ্ঞের কথা বলেছিল, যজ্ঞটা করতে হবে, হ্যাঁ করলে দেখা যাক কি হয়, আমি কিন্তু কোনো সিওরিটি দিতে পারছি না, যদি কিছু না হয় আপনারা নিয়ে যাবেন ওকে অন্য কোনো জায়গাতে। তো যথারীতি ওনারা এসে যজ্ঞানুষ্ঠান শুরু করেছে, বা যখনই যজ্ঞানুষ্ঠান শুরু করেছে এবার ওকে তো উপর থেকে নিচে নিয়ে আসতে হবে, তার মানে নিচে ওই দালানের মধ্যে হচ্ছে, কিছুতেই ওকে নিচে আনতে পারছে না, ঠিক আছে। এবার কিছুক্ষণ পরে ও বলছে নিজেই নিচে আসছে, হেঁটে 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 যখন নিচে এসছে, নিচে এসে ওর কুলপুরোহিত বলছে যা ওখানে বসে পড়ো, ও গিয়ে শটাং ওই জায়গাটায় বসে পড়েছে যখন ওরা যজ্ঞের, দেখো যজ্ঞ করার সময় আমরা তো মাঝখানে একটা কর্পূর দিই ওটাকে জ্বালাই, কর্পূরটা যখন জ্বালাতে যাচ্ছে কোনোভাবেই জ্বলছে না, কোনোভাবেই যজ্ঞের আগুন ওরা জ্বালাতে পারছে না। তো যথারীতি কুলপুরোহিত বলল যে দেখুন আমাদের যজ্ঞ এখানে করা সম্ভব হচ্ছে না, আপনারা একটা কাজ করুন, আপনারা ওকে অন্য কোথাও নিয়ে যান, তার আগে আমি একটা মায়ের ফুল দিচ্ছি, এটাকে ওর ঘরে টাঙিয়ে রাখবেন। তো টাঙিয়ে রেখেছে যথারীতি, ওকে আবার ওই ঘরে নিয়ে চলে গেছে। এবার যত দিন যাচ্ছে, এবার ওনারা তো লোক খুঁজছে, এবার যত দিন যাচ্ছে না তত উপদ্রবটা বাড়িতে বাড়ছে, রাজের বাড়িতে। মানে কীরকম, একদিন ওর বাবা মা দেখছে সকালবেলা, ঠিক আছে, ওর ঘরে গেছে, মানে ঘরটা জাস্ট হালকা করে দরজা ভেজানো। আমার এটা কথা যে একটা ছেলে এরকম হচ্ছে, বাবা মার তো এটা কশিয়াস হওয়া উচিত যে আমি ছেলের সাথে সবসময় থাকবো, তাকে নজরে রাখবো, তারা সেটা রাখেনি, তারা তাদের মতো কাজ করছে, ভেবেছে তো ঘুমাচ্ছে। গিয়ে দেখছে হট করে ওর মা ওখান দিয়ে যাচ্ছে, দেখছে দরজাটা হালকা ভেজানো, গিয়ে দেখছে রাজ পুরোনো দিনের বাড়িতে বাংকার হয় না একটা, যে ওপরে জিনিসপত্র রাখে, বাংকারে হাত দুটো দিয়ে ঝুলে আছে আর পা দুটোর ওপরে, ঠিক আছে, অদ্ভুতভাবে ঝুলে আছে, আর ওর দিকে তাকিয়ে হাসছে, আর এখান দিয়ে, ঠিক আছে, ওর লালা পড়ছে, ঠিক আছে। তো তখন ওকে বলছে যে কী রে কী করছিস তুই, ওর মা চিৎকার করে উঠেছে। তখন একটা পৈশাচিক হাসি এসে ওর মাকে হচ্ছে হা 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 হা, আমি তো ওকে ছাড়বো না, আমি ওকে নিয়েই যাব, কোনোভাবেই আমি ওকে ছেড়ে যাব না, দেখ না ওরা আমার সাথে করেছিল তো এরকম, আমি ওকে নিয়েই যাব বলে ওরকম করছে। এবার ওর মা ওই ভিডিওটা না করে রেখেছিল, ঠিক আছে, আমাকে দেখিয়েছিল। তারপরে এবার ওর বাবা তখন দিশেহারা হয়ে গিয়ে কি করবে, কোনোভাবে ওকে নামায়, যখন ও শুয়েছিল ওর হাত পা বেঁধে দেয়, তার মানে খাটের সাথে যখন বেঁধে দেয়, তারপর ওর বাবা ছন্ন ছাড়া হয়ে লোক খুঁজতে থাকে, কিন্তু এখানে যাচ্ছে, লোক নিয়ে আসছে, তারা হয়তো চলে যাচ্ছে, কেউ শুনছে ঘটনা, আসছে না বাড়িতে, কেউ হয়তো এসে তোমার 3-4 জনের কাছে গেছে, এসে পয়সা নিয়েছে, বলছে এত টাকা দিন হয়ে যাবে, তো কোনো কাজই হয়নি, তারপরে আর ফোনও ধরেনি, এরকম ব্যাপারগুলো হয়েছে, বুঝতে পেরেছো তো। আর ওই রাজের যে আরেকটা বন্ধু, ওরও কিন্তু আস্তে আস্তে ডিটোরিয়েট হতে শুরু করে, ও এবার আস্তে আস্তে ওই রিয়াকে দেখতে শুরু করে, যে ও আস্তে আস্তে ওকে বলছে যে আমি তোকে নিয়েই যাব, আমি তোকে, কিন্তু এইদিকে অলরেডি 2টো মৃত্যু ঘটে গেছে, একটা ওই রিয়ার, আরেকটা বন্ধুর। এবার রাজের সাথে ওই জিনিসগুলো হচ্ছে, এবার রাজ পজেসড হয়ে গেছে তখন, আরেকটা বন্ধু তখন রিয়াকে দেখতে পাচ্ছে। তো এবার যথারীতি ওই অঞ্চলে না, যেহেতু আমি হিন্দু স্কুলে পড়েছি, ঠিক আছে, তারপরে ওইখানে আমার অনেক বন্ধু বান্ধব আছে, তখন আমার বন্ধুর থেকে ওর বাবা তার মানে নাম্বারটা পায়, তার মানে বলেছে যে এর কাছে যাও, দেখো গিয়ে কিছু করতে পারে কি না, ও যদি পারবে বলে দেবে, না পারলেও সেটাও বলে দেবে। তো তখন নাম্বার পেয়ে উনি আমার কাছে আসে, এসে যথারীতি পুরো ঘটনাটা আমাকে এরকম করে এলাবোরেট করার পরে বাবাও শুনলেন, বাবা শুনে বললেন যে দেখো, প্রথম কথা একটুখানি তোমাদের বলা উচিত ছিল যে ইয়ার্কি মারতে গিয়ে এরকম একটা ঘটনা ঘটে গেছে। তারপরে রিয়ার মৃত্যুর সময় ওরা কিছু দোষও সামথিং মেবি পেয়েছিল, আমার সেটা কোনো আইডিয়া নেই,
আমি শুনেছিলাম বাবার মুখে, কারণ বাবা ওইগুলো দেখেছিল। তো বাবা বলে ঠিক আছে আপনারা বাড়ি যান, ওই যে জল দুটো দিয়ে এসছে আমার ছেলে, ওই দুটো একদম কোনোভাবেই বন্ধ করবেন না, আপনারা ছেটানো কিন্তু একদমই বন্ধ করবেন না, সবসময় ছেটাতে থাকবেন, যেরকম করে বলে এসছে এরকম করে ছেটাতে থাকবেন। আর একটা ধুনো বাবা মায়ের কাছে থেকে পড়ে দিয়ে দিয়েছিল, বলছে এই ধুনোটা দেখাবেন বাড়িতে। তো ওনারা যথারীতি ওই জিনিসগুলো নিয়ে বাড়ি যায়। তো বাড়ি যাওয়ার পরে আমি বাবার সাথে কথাবার্তা বলি যে কি কি বৃত্তান্ত করা যায়। বাবা তখন কিছু ক্রিয়া বলে যে এই জিনিসগুলো করতে হবে। তার মধ্যে ওনারা যখন বাড়ি গেছে না, তখন বাড়িতে তাণ্ডব নৃত্য আরও বেশি পরিমাণ চলছে, তার মানে মারাত্মক পরিমাণ তাণ্ডব নৃত্য চলছে। আর ওই রাজের যে বন্ধুটা আছে, ওর ব্যাপারটা কি হয়েছে, ও তার মানে ও তো রিয়াকে দেখতে পাচ্ছে, এবার ওর ফ্রিকোয়েন্সিটা আরও বেশি পরিমাণ বেড়ে গেছে। তার মানে হয়তো সন্ধেবেলা দেখছিলে, এবার সকালবেলা টাইমটাও দেখতে পাচ্ছে। তার মানে বাথরুমে গেছে, বলছে চান করছে, ওই বাথরুমের ওপরে হয় না হ্যাঙ্গারগুলো, দেখছে হ্যাঙ্গারের ওপর রিয়া বসে আছে। হ্যাঁ, বসে থেকে বলছে আমি তোকে নিয়েই যাব, কিন্তু আমি তোকে ছাড়বো না। তো আমি ফোন করে ওনাদেরকে বললাম, বাবা বললো ওনাদেরকে ফোন করে বলো ওর যে আরেকটা বন্ধু আছে তার সাথেও যোগাযোগ করে ওকেও ডাকতে। ওদের সাথে যখন যোগাযোগ করে, এবার বললাম না একজন 3জন ছন্ন ছাড়া পজিশনে ছিল, যোগাযোগ করে বলে যে আপনার ছেলের সাথে কি কিছু হচ্ছে, ওনারা তখন বলে হ্যাঁ এই ঘটনা ঘটছে। তো আমি ওনাদেরকেও ডাকি তখন, ঠিক আছে, ওনাদেরকে ডেকে বলি যে কি হচ্ছে, আমাকে আপনিও পুরোপুরি ঘটনাটা বলবেন, আপনার ছেলের সাথে কি কি ঘটছে। তো বলছে যে রিয়া মারা যাওয়ার পরে না 2 সপ্তাহ 3 সপ্তাহ পর থেকে ওর গায়ে আঁচড়ের দাগ দেখতে পাচ্ছিল। দেখতে পেয়ে কিছুদিন, তার ধরো 3-4 দিন দেখেছে আঁচড়ের দাগ। তারপরে একদিনকে ও বাড়িতে একা ছিল সন্ধেবেলাতে, বা আমার কোথাও বেরিয়েছিল হয়তো, বাড়িতে যখন একা ছিল টিভি দেখছিল, ওর মনে হচ্ছে ওর পেছনে না কেউ দাঁড়িয়ে আছে, ঠিক আছে, দাঁড়িয়ে ওর কাঁধে এরকম করে হাত রেখেছে, হাত রেখে বলছে যে কিরে তোরা আমার সাথে এরকম করেছিলিস না, আমি কিন্তু নিয়েই যাব তোদেরকে। ও পেছনে যখন ঘুরে দেখছে কেউ নেই, নো ওয়ান। এবার কি করে, ছেলেটা একটু স্মোক করতো, ঠিক আছে, ও কি করেছে ওই সব হওয়াতে না একটুখানি পাজেলড হয়ে গেছে। এবার দেখো একটা বন্ধুর মৃত্যু, ওদেরও তো খুব ভালো বন্ধু ছিল ছোটোবেলা থেকে, ও ছাদে গেছে সিগারেট খেতে, ঠিক আছে। এবার ধরো এই আমি বাইরের দিকে দেখছি ছাদ থেকে, কার্নিশ এরকম করে দেখছি আর সিগারেটটা খাচ্ছি, পেছনে আমাদের চিলেকোঠার ঘর ধরো, বা চিলেকোঠায় যদি কেউ বসে থাকে তুমি কিন্তু একটা মোটামুটি এই অ্যাঙ্গেলে বুঝতে পারবে যে কেউ একটা বসে আছে, ও সিগারেটটা খাচ্ছে, আর ঠিক ও বুঝতে পারছে যে পেছনে চিলেকোঠার উপরে বসে কেউ এরকম করে পা দোলাচ্ছে, কেউ পা দোলাচ্ছে। ও হট করে ঘুরে দেখছে আবার কেউ নেই। তখন ওর ভয় লেগেছে, স্বাভাবিক। ভয় লেগে ও হচ্ছে নিচে এসে রাত্রিবেলা যখন ঘুমাতে গেছে, বা আমাকে আর কিছু বলেনি, রাত্রিবেলা যখন ঘুমাতে গেছে হট করে ও এবার অবজার্ভ করছে যে ওর পাশেও কেউ একটা বসে আছে রাত্রিবেলা। সবার সাথে কিন্তু সেম জিনিস হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, তার মানে যে মারা গেছে তার সাথে কিন্তু আগে ওই ঘটনাগুলো ঘটে গেছিলো, এবার রাজের সাথে ঘটছে, তারপরে ও কিন্তু আস্তে আস্তে ওই ঘটনাগুলো আবার ফেস করছে। হট করে দেখছে যে কেউ একটা পাশে বসে আছে, ও হট করে চমকে উঠেছে, তখন কিন্তু ও দেখতে পাচ্ছে যে রিয়া পাশে বসে আছে, আর বসে থেকে বলছে কিরে আসবি না আমার কাছে, তোদেরকে তো আসতেই হবে আমার কাছে, এরকম করে বলছে। এবার যখন ওর বাবা মাকে বলেছে, ওর বাবা মা একেবারে কথাটা বিশ্বাস করেছে, করে ওর বাবা মা কী করেছে, বাড়িতে গঙ্গা জল ছেটাতে চালু করেছে, কিন্তু তাতে কোনো লাভ কিছু হয়নি। তো ওনারাও একজনের কাছে গেছিলো, উনি কি তাবিজ কবজ দিয়েছেন একটা, তো তাতেও কিন্তু কোনো রকম সুরাহা পাইনি। এবার যথারীতি আমার কাছে যখন এসছে, আমি ঘটনাটা শুনে বললাম হ্যাঁ, আমি নিজের থেকেই ওনাদের থেকে নাম্বার নিয়ে ফোন করেছিলাম। আমি বললাম যে একটা আমি হোম করে যথারীতি যা করার ক্রিয়া করার করে এই জিনিসটাকে নিষ্পত্তি করার এটা আমি চেষ্টা করব। তো আপনাদের সাপোর্ট কিন্তু আমার চাই এটাতে। বললো হ্যাঁ ঠিক আছে, আমরা একদম রাজি, কারণ আমাদেরকেও তো বাঁচতে হবে এটা থেকে। তো বাবা আমাকে বললো তুমি ওই রাজের বাড়ি যাও, গিয়ে যে ঘরটা তোরা প্ল্যানচেটটা করেছিল না,
ওই ঘরটায় যাবে, ঘরটায় গিয়ে মায়ের একটা জল দিচ্ছি, ওই জলটা তুমি ছিটিয়ে আসবে। তো যথারীতি আমি ওদের বাড়ি যাই। ওদের বাড়ি ঢুকতেই না শান্তদীপদা, তোমাকে আমি কি বলবো, যে অদ্ভুতভাবে টেম্পারেচার ড্রপ করতো, তার মানে তোমার রীতিমতো ঠান্ডা লাগবে। আমি ঢুকে প্রথমে বললাম না, নিচে দালানটা পার করে ওই ঘরটাতে আমি গেছি। ঘরটাতে যখন ঢুকেছি না, আমার গা হাত পা মনে হচ্ছে আরও ভার করে আসছে, মানে মারাত্মক পরিমাণ ভার লাগছে। আমি ওখানে যখন আমি কিছু বুঝতে না পারি, মোদ্দা কথা আমি মায়ের নাম করতে শুরু করে দিই। আমাদের মায়ের যে মন্ত্র, আমি ওটা জপ করতে শুরু করে দিই। আমি জপ করতে করতে ঢুকে ওই জলটা ছিটিয়ে চলে আসি। এবার যথারীতি যজ্ঞের আয়োজন হয়েছে। এবার বাবা আমার সাথে গেছেন, আমাকে বললেন যে তার মধ্যে একটা জিনিস নিতে আমি ভুলে গেছি। ঠিক আছে, এবার তো খুব রাগারাগি করেছে বাবা যে তোমার এই সব ইম্পর্টেন্ট কাজে তুমি ভুলে গেছো, বাড়ি গিয়ে নিয়ে আসবে। আমি বাড়ি গেছি ওই র্যাপিডো বাইকে করে। আমি বাড়ি গেছি, গিয়ে আমি জিনিসটা নিয়ে আসতে গিয়ে না আমি এত বাধার সম্মুখীন হয়েছি যে তোমাকে বলে বোঝাতে পারবো না। মানে ওদের বাড়ির গলি বারবার আমি মিস করছি, ঠিক আছে, উবের একটার পর একটা ক্যান্সেল করে দিচ্ছে, এরকম ঘটনা ঘটছে আমার সাথে রাস্তাতে, আমার সকালবেলা একদম মানে সকালে। তো যথারীতি আমি অনেকক্ষণ পরে পৌঁছাই ওদের বাড়িতে। বাবা বললো এত লেট কেন হচ্ছে? আমি বললাম দেখো আমি আসতে পারছিলাম না কোনোভাবে। তো বলছি এর জন্যই বলি যে ঠিকঠাক করে সব জিনিসপত্র নিয়ে আসবে। একটু বকাঝকা আমি খেলাম। খাওয়ার পরে ওখানে যজ্ঞ শুরু হয়, ঠিক আছে, যজ্ঞ শুরু হয়ে এবার বাবাও যখন যজ্ঞে আগুনটা জ্বালাতে যাচ্ছে, কোনোভাবে আগুনটা আর উঠছে না। বাবা তখন মানে মন্ত্রে অগ্নিকে আহ্বান করে ওটা তার মানে আগুনের শিখাটাকে ওঠানোর পর না ওকে বলে যে নিয়ে আসুন, আর ওই ছেলেটিকে, ওর বন্ধুটাকেও এই বাড়িতে নিয়ে আসা হয়। নিয়ে এসে তোমার যজ্ঞের ওখানে বসানো হয়। যখন বসানো হয়েছে তখন রাজ ওরকম কিন্তু বলেই যাচ্ছে, আমি একে কিন্তু ছাড়বো না, আমি একে নিয়েই যাব, কোনোভাবেই ছাড়বো না, তোরা বাঁচাতে একে পারবি না, কোনোভাবেই বাঁচাতে পারবি না। তো বাবা যজ্ঞে আহুতি দিচ্ছে আর ও চিৎকার করছে। বাবা বলছে যে তুই ওকে ছেড়ে যাবি কি না বল, তোর কি লাগবে? বলছে না ওরা আমাকে মেরেছে, আমি ওদেরকে নিয়েই যাব। তখন বাবা আমাকে একটা জিনিস দিয়ে বলে যে ওই ঘরে রেখে আসো তুমি গিয়ে, আর যখন ফিরবে কোনোভাবেই পেছনে ঘুরে তাকাবে না, কেউ ডাকলেও তাকাবে না। আমি বলি ঠিক আছে। ওই ঘরে যাই, আমি গিয়ে রেখে আসি। আর এখানে তখন ক্রিয়া কিন্তু চলেই যাচ্ছে, মানে 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4.5 ঘন্টা হয়ে গেছে। তো বারবার বলছে আমরা ওকে নিয়েই যাব। বাবা বলছে তোকে আমি মুক্তি দিচ্ছি, তুই মুক্তির পথে আগমন কর, কোনোভাবে ওদেরকে আর ডিস্টার্ব করিস না, ছেড়ে দে, ওরা ভুল করে ফেলেছে, ছেড়ে দে। এবার ওই রাজের যে আরেকটা বন্ধু ছিল ও তো দেখতে পাচ্ছিল রিয়াকে, ওর ওপর তো পজেস্ট হয়নি, ও পজেস্ট হয়েছে এই মুহূর্তে রাজ। এবার অনেকক্ষণ পরে রাজ তার মানে অজ্ঞান হয়ে পড়ে যখন ওঠে, তখন আমি ওকে জিজ্ঞাসা করি যে ভাই তোমার কিছু মনে আছে? তো ও একটু অবাক হয়ে বলে আপনি কে? হ্যাঁ, আমি বলি যে আচ্ছা তার মানে কিছু মনে নেই তোমার। তো বাবা মায়ের কবচ ওদের গলায় বেঁধে দেয়, আর একটা জল ওদেরকে দেয়, জল দিয়ে বলে তোমরা এই জলটা 31 দিন দুবেলা করে খাবে, আর এই 31 দিন তোমরা বাড়ি থেকে কোথাও বেরোবে না। আমার যা ক্রিয়া করার তার তখনও কিন্তু ওখানে শেষ হয়নি জিনিসটা। ওই ঘরটার মধ্যে যে জিনিসটা ছিল ওই জিনিসটা বাবা নিয়ে আসতে বলে আমাকে। আমি যথারীতি নিয়ে এসে আমি বাবার হাতে দিই। বাবা বলে যে আমাদের ক্রিয়া কিন্তু এখনও শেষ হয়নি, তোমরা 31 দিন কোনোভাবেই বাড়ি থেকে বেরোবে না, জলটা কিন্তু মনে করে দুবেলা খাবে, আর কিছু স্পেসিফিক নিয়ম বলে দিয়েছিল, ওই নিয়মটা মেনে জলটা গ্রহণ করতে বলেছিল। ওরা বলে যে ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমরা জলটা ওরকম করেই গ্রহণ করবো ঠাকুরমশাই বলে। এবার আমরা চলে আসি। এবার এখানে শুরু হয় আমাদের ক্রিয়াটা। আমরা যখন ক্রিয়া করছি তখন ওরা ফোন করে যে বাড়িতে ওই স্পেসিফিক ওই ঘরটাতে না বিশাল পরিমাণ তাণ্ডব নৃত্য হচ্ছে। তার মানে ওরা বুঝতে পারছে, ধরো তুমি 2 তলায় আছো, 1 তলার ওই ঘরে কেউ তার মানে জিনিস ছোড়াছড়ি করছে, তুমি কিন্তু বুঝতে পারবে, তাই না?
বলছে এরকম হচ্ছে, কেউ বলছে ধপ 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 করে চলছে। হ্যাঁ, আমার বাবা বললো ওই দিকে কোনো দিকে কান দিতে বারণ করো, ওনাদেরকে ওনাদের মতো থাকতে বলো। তো যথারীতি আমাদের ক্রিয়াটা এখানে করে, আমাকে একটা শ্মশানে ক্রিয়া ছিল, বাবা বললো তুমি শ্মশানে এই ক্রিয়াটা গিয়ে করে এসো, আর যখন তুমি শ্মশানে ক্রিয়াটা করে বাড়ি ফিরবে তখন পেছনে ঘুরে তাকাবে না বা কারুর সাথে কথা বলবে না। এবার আমি যখন আবার এই শ্মশানে যাওয়ার পথে না, বাধা মানে বাধার পর বাধা, তো আমি শ্মশানে গিয়ে ক্রিয়াটা করি। ক্রিয়াটা করে যখন আসছি না, বারবার আমাকে ধরো রাস্তার বয়স্ক মানুষরা জিজ্ঞাসা করছে যে এই রাস্তাটা কোন দিকে বাবু, কোন দিকে যাব, বা কেউ আমাকে জিজ্ঞাসা করছে যে এইটা কি, তার মানে হাজার লোক হাজার কোশ্চেন করছে আমাকে। এবার তুমি ভাবো অ্যারোগেন্টলি তাদের সামনে দিয়ে তোমার না কথা বলে চলে আসে, মানে সে আমাকে প্রচুর পরিমাণে অ্যারোগেন্ট ভাবছে। তো আমি চলে এসেছি। তো আমি যখন ফিরে আসলাম না, ফিরে এসে বাবাকে বললাম ওখান থেকে কিছু জিনিসও নিয়ে আসতে হয়, জিনিসটা নিয়ে এসে বাবাকে আমি দিলাম। দিয়ে বাবা বলল যে আমি দেখো একটা ক্রিয়া করব, তুমি ওদের বাড়ি গিয়ে এবার বাস্তু বন্দনাটা করে দিয়ে আসবে। আর বাস্তু বন্দনা না শান্তদীপদা একদম ছোট কাজ না, খুব বড় কাজ। তার মানে 7 জন 9 জন কিংবা 11 জন ব্রাহ্মণ যায় আরও আমার সাথে, মানে বিশাল বড় করে একটা আয়োজন হয়, আয়োজন করে যজ্ঞ করতে হয়, খুব খুব খরচা সাপেক্ষ কাজ। তো আমি গিয়ে একদিন এদের বাড়িতে, আরেকদিন ওই আরেকটা যে বন্ধু আছে ওদের বাড়িতে এই কাজগুলো করে আসি। করে আসার পরে তারপরে মোটামুটি ওনারা ইমপ্রুভমেন্ট দেখতে পায়, আস্তে 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 ওই জিনিসটা পুরোপুরি কেটে যায়, তার মানে আর কোনো সমস্যার সম্মুখীন ওরা হয়নি। এটা ছিল না ঘটনাটার একটা পার্ট। আচ্ছা, এরপরে আরও ভয়ঙ্কর কিছু ঘটে ওনাদের সাথে। কারণ হচ্ছে ওই যে বললাম না রাজের একটা ভাই ছিল, ওর ভাই এত কিছু ঘটার পরও না জিনিসটাকে বিশ্বাস করছিল না যে জিনিসটা এরকম হতে পারে। তো আমি চলে আসার মাস 3-4 পরে ও ঘরটা একবার খোলে, মানে ওই ভাইটা ওই ভাইটা ঘরটা খোলে। আচ্ছা, তারপরে আরও ভয়ঙ্কর কিছু ঘটে, এইটা কিছুই ছিল না, আরও ভয়ঙ্কর ঘটনা ওদের সাথে ঘটতে শুরু করে। তো আচ্ছা। এইটা আমি একই বড় হয়ে গেছে ঘটনাটা, এটা কোনো সেকেন্ড পার্টে আমি এই বাকি ঘটনাটা দর্শক বন্ধুদের সাথে শেয়ার করব। আচ্ছা, কারণ ওই ঘটনার সেকেন্ড পার্টটা হচ্ছে আরও মর্মান্তিক, আরও হচ্ছে ভয়ঙ্কর একটা তার মানে পার্ট। কারণ যেটা আমরা জানি যে একটা এন্টিটিকে এরকমভাবে থামিয়ে দিয়ে আসলে তারা যখন আবার ব্যাক করে আরও ডেঞ্জার হয়ে যায়, আরও ডেঞ্জার হয়ে যাওয়ার থেকেও বড় কথা আমরা প্র্যাকটিক্যালিও জানি ইউএস আর্মিতেই মেবি যে একটা কোনো ওদের পার্ট আছে, যে ওই পার্টটাকে না ওরা খুব তার মানে একদম খুব তার মানে আনবিলিভেবল মিশন হলে তাদেরকে বার করে, তাদেরকে কী করে পুরোপুরি 50 জনকে আইসোলেটেড রেখে দেয়। যখন তাদেরকে বার করে না তারা তার মানে হিংস্র বাঘের মতো হয়ে যায়। তো এটাই একটা ব্যাপার, একজনকে আমি ওখানে আটকে রেখেছি, আমার কিছু ক্রিয়া হবে, ঠিক আছে, বা আমি করব, সেই সময়টা আমাকে দিতে হবে। সব কিছু এগুলো ম্যাজিক না, একদিনে ঘটে যায় না, ঠিক আছে, ইট উইল টেক টাইম। তো আমি এর জন্যই সবাইকে বললাম প্রথমে যে এইগুলোকে অ্যাওয়ারনেস হিসেবে নেবেন। যে ঘটনাগুলো আমরা বলছি যে আপনাদের কি করতে হবে হবে না, আপনারাও জীবন, আমি মাচন্ডির কাছে বলি যে আপনারা যেন এই সমস্যায় না পড়েন, হ্যাঁ, কিন্তু যদি পড়েন তো আপনাদের কি করতে হবে না করতে হবে এটা কিন্তু বুঝে করবেন। সেকেন্ড পার্টটা আপনারা শুনলে আরও বুঝতে পারবেন যে ঘটনাটা কতটা তার মানে আমার জন্য জটিল হয়েছিল আর কতটা মর্মান্তিক দিকে গেছিল কিন্তু ঘটনা। তো আজকের এই পার্টটাকে এখানেই শেষ করি, ওটাই মনে হয় বেটার হবে আর কিছু না বলে। কেমন লাগলো এই পার্টটা? প্রথমত এরকম টাইপের ঘটনায় কেমন লাগলো আমি প্রত্যেকবারই বলতে হয়, বাট আমার নিজেরই খুব খারাপ লাগে এই কথাগুলো বলতে, কারণ কোনো ঘটনাই ভালো কিছু নয় বা এন্টারটেনমেন্টের জন্য নয়। বাট তাও আমরা যেহেতু বলি, অনেকেই ব্যাপারটা এন্টারটেনমেন্ট হিসেবে শোনে বা মানে ধরো বিশ্বাস করে না, জাস্ট মজার জন্য শোনে, তার জন্যই আমরা বলি যে যারা শুনছে, যাদের ভালো লাগছে তারা শুনুন অবশ্যই। আর কেমন লাগলো কমেন্টে জানান। আবার আমরা খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্ট নিয়ে আসবো। বাট হ্যাঁ, অনেকেই ভাবতে পারেন যে এর আগে আমরা একটা পডকাস্ট করেছিলাম পারিজাতের সাথে, আমি জানি না তুমি চেনো কিনা, ওর সাথে এরকম একটা 2-3টে পার্টের ব্যাপার হয়েছিল। মানে ঘটনাটা বহুত বড়, 6 ঘন্টার ঘটনা। এবার ওটাকেই 6 ঘন্টা না, 4 ঘন্টা 4.5 ঘন্টার ঘটনা। এবার ওর ব্যাপারটা কী হয়েছিল, যেটা অলরেডি বেরিয়ে গেছে, হ্যাঁ, তো
2টো এপিসোড পরপর বেরিয়েছে, তারপর 2 মাস পর আর একটা দেখো, এবার ও ব্যাপারটা- তো আসতে পারেনি, ও উড়িষ্যায় থাকে, তো আসতে পারিনি বলে হয়নি। বাট এই ঘটনার ক্ষেত্রে আমি এটুকু শিওরিটি দিচ্ছি, এই আজকে রিলিজ করছে, আশা করছি আগামী সপ্তাহে নেক্সটটাও রিলিজ করে যাবে। দেখো second ব্যাপারটা part-টা। হচ্ছে কি বলতো, যে এই ঘটনাগুলো, হ্যাঁ আমরা যদি খুব র ভার্সানে বলি না, হ্যাঁ। যে আমি গেলাম, এই ঘটনা হলো, আমি কাজ করলাম, যে দর্শক বন্ধুদের শুনতে ইচ্ছাও করবে না, হ্যাঁ, ঠিক আছে? যতক্ষণ না আমরা গল্পাকারে বলতে পারছি, দেখো জিনিসটাকে না, আমি যে এই সাজিয়ে বলতে আনতে হয়। আসছি, এই জিনিসটাকে সাজাতে হয় ফার্স্টে, হ্যাঁ। যে আমি কোন ঘটনার পরে কোন ঘটনাটা বলবো। আমি এসে দেখো, আমি এক্সপিরিয়েন্স করেছি তো পুরোটাই। আমি যদি হট করে বলি আমি ওদের বাড়ি গেছিলাম, তারপরে উনি আমার কাছে ছিল, কারণ শুনতে ভালো লাগবে না, আমাকে সাজিয়ে গল্পাকারে পুরো সাজাতে পুরো হবে। ঘটনাটা বলতে হবে। তার জন্যেই একটু সময় লাগে, ঠিক আছে? তার মধ্যে আমাদের বিভিন্ন কাজেও আমরা হচ্ছে আটকে পড়ি, তোমরা জানোই। হ্যাঁ, তো তার জন্য যদি নিশ্চয়ই সেকেন্ড পার্ট তো আসবেই, সবাই একটু সময় দেবেন, নিশ্চয়ই আমরা খুব নিয়ে তাড়াতাড়ি আসবো। আনবো, মানে ধরুন আজকে বেরোচ্ছে মানে পরের সপ্তাহে আনতে পারছি, এটার আমি গ্যারেন্টি দিতে পারছি না, but আমিও পাচ্ছি না। ওই মাসেই আসবে, আশা করছি আশা ওই করছি। মাসেই আসবে আশা করছি। এটুকু, কারণ আগের বার কথা দিয়ে আমি ফেঁসে গেছিলাম, তো আমি এবার ফাঁসতে চাইছি না, ওই মাসেই এটুকু আশা করছি আমরা আনতে পারবো। আর ভালো ঘটনা শুনতে হলে অবশ্যই হরর মাইন্ডস দেখুন। আর দ্বিতীয়ত হচ্ছে অনেক ঘটনাই আছে যেটা একটা পার্টে কমপ্লিট হয় না, তার জন্যই 2টো পার্ট আনতে হয়, কারণ একটা শুটিংয়েরও সময়ের ব্যাপার থাকে, একটা টাইম লিমিট থাকে, অনেক কিছু বিষয় থাকে। তো যাই হোক, শেষ করি। কেমন লাগলো আজকের ঘটনা অবশ্যই কমেন্টে জানান। সেকেন্ড পার্ট কবে চাইছেন সেটাও জানান, সেটাও আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আনান। আর আপনার কাছেও যদি ঘটনা থেকে থাকে, শোনা ঘটনা বা আপনাদের সাথে ঘটা ঘটনা, তাহলে নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, আমরা সেটা শুনবো, তারপর এখানে ডেকে নেব। আশা করছি ভালো থাকবেন। আর আগামী সপ্তাহে, আগামী শুক্রবার ঠিক রাত 9টায় দেখা হচ্ছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ।